আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 8.2 চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস। সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। সো ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে। আর আপনারা যদি চান সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়তে তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আমরা আমাদের অনলাইন ব্যাচে আপনাদের পড়াচ্ছি। সো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো আমি আমাদের অন্য গ্রুপগুলোতে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিয়েছি ইনশাল্লাহ। আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে। সো ক্লাসটা শেয়ার হয়ে গেলে আমি আপনাদের মেইন ক্লাস নেব, ঠিক আছে? আর আপনারা যদি চান পুরো বইটাই আমাদের কাছে পড়তে তাহলে অবশ্যই আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের 10ম ক্লাসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, চ্যাপ্টার হচ্ছে 8। তো 10ম ক্লাসে আমরা কি আলোচনা করব? 10ম ক্লাসে আমরা যে প্রবলেমটা আলোচনা করব সেটা হচ্ছে, একটু ওয়েট করেন, আমাদের প্রশ্নটা লোড হচ্ছে। এটা 8 চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, চ্যাপ্টার নাম্বার 8, ঠিক আছে? এই যে 10 নম্বর প্রবলেম আলোচনা করব, এটা শেষ ক্লাস। এর আগেও আমরা 9টা ক্লাস নিয়েছি, তার মধ্যে কিছু ফ্রি ক্লাসে নেওয়া হয়েছে, কিছু পেইড ক্লাস নেওয়া হয়েছে। এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016 সালে এই প্রশ্নটা আসছিল। এখানে বলা হয়েছে জাহিদ ফেব্রিক্স কোম্পানি ক্লোজ ইটস বুকস মান্থলি। জাহিদ ফেব্রিক্স কোম্পানি মানে প্রতি মাসে কি করে তার বই হিসাব শেষ করে। ভালো কথা। অন জুন 30 জুন তারিখে সিলেক্টেড লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স, প্রদত্ত লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে দেওয়া আছে। নোট রিসিভেবল ছিল, ইন্টারেস্ট রিসিভেবল ছিল, নোট রিসিভেবল আবার এখানে ইনক্লুডিং করে দিয়েছে। এবং এখানে অনেক লেনদেন দিয়ে দিয়েছে। দিয়ে আমাদের একদম শেষে বলা হয়েছে রিকোয়ারমেন্ট, করণীয়। করণীয়তে বলছে জার্নালাইজ দ্য জুলাই ট্রানজেকশনস। জুলাইয়ের যে লেনদেনগুলো ছিল এগুলো জাবেদাভুক্তকরণ করো। অ্যান্ড জুলাই 31 অ্যাডজাস্টিং এন্ট্রি ফর অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল। এবং 31 তারিখে আমাদের যে বকেয়া ইন্টারেস্ট রিসিভেবলগুলো থাকবে সেগুলো কি করতে হবে? এগুলো আবার পুনরায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে কি করতে হবে? জাবেদা করতে হবে। কিসের জন্য? জুলাই 31-এর জন্য। তাহলে আমরা কি করব? এটা প্রবলেম নাম্বার কত? 10। আর এটা রিকোয়ারমেন্ট কত? রিকোয়ারমেন্ট হচ্ছে এ। 10 নম্বর প্রবলেমের এ রিকোয়ারমেন্ট। আমাদের জাবেদা করতে বলছে। আমরা জানি কোনো জাবেদা আমরা যখন শুরু করব তখন ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করব। তাহলে আমাদের এখানে ব্যক্তির নাম হচ্ছে জাহিদ ফেব্রিক্স কোম্পানি, বা কোম্পানির নাম কি? জাহিদ ফেব্রিক্স কোম্পানি। তাহলে এখানে লিখব ZAHID, জাহিদ ফেব্রিক্স, FABRICS, ফেব্রিক্স কোম্পানি। কি বের করব? জার্নাল বা জাবেদা করব। তাহলে লিখব JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিস। কোন সময়ের জন্য করব? ফর দ্য মান্থ অফ জুলাই, জুলাই মাসের সাল দেওয়া আছে কি? সাল তো দেওয়া নাই, তাহলে ফর দ্য মান্থ অফ জুলাই 31, ফর দ্য মান্থ, MONTH, মান্থ অফ জুলাই, JULY, জুলাই 31, 31শে জুলাই পর্যন্ত আমাদের কি করতে হবে? এখানে জাবেদাভুক্তকরণ করতে হবে। তাহলে 31 তারিখ পর্যন্ত জাবেদা করার জন্য আমরা প্রথমেই কি করব? জাবেদার ছক টেনে দেব। প্রথমেই আমরা জাবেদার ছক টেনে দেব। জাবেদার ছকটা খুবই ইজি। প্রথমে একটা ডেবিটের কলাম দিবেন, তারপরে একটা ক্রেডিটের কলাম দিবেন, তারপরে একটা রেফারেন্সের কলাম দিবেন, এই পাশে একটা ডেটের কলাম দিবেন। তাহলেই হয়ে গেল। এই কয়েকটা দিলেই যথেষ্ট। এখন এখানে শুরুতে লিখবেন ডেট, DAT, ডেট। এখানে লিখবেন অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট,
TITLES, টাইটেলস। তারপর এই পাশে থাকবে আমাদের রেফারেন্স। প্রথমে থাকবে ডেবিটটাকে সংক্ষেপে ডিআর বলা হয়, ডেবিটের টাকা। এরপরে থাকবে ক্রেডিটটাকে সংক্ষেপে কি বলা হয়, সিআর বলা হয়। তাহলে ডিআর টাকা আর সিআর টাকা। ঠিক আছে, এখন আমরা লেনদেনগুলো একটু দেখি যে আমাদের লেনদেনগুলো কি কি হয়েছে। তো লেনদেন আমাদের কি করতে, জুলাই মাসের লেনদেন করতে বলছি। তো এখানে মে মাসের আছে, এখানে মে আছে, এখানে আবার জুন মাসের আছে। তো এইগুলো আমরা নিব না, কেন? কারণ আমাদের জুলাই মাসে যাবে তা দেখাইতে বলছে। তাহলে এখানে বলা হয়েছে ডিউরিং জুলাই মাস চলাকালীন দ্য ফ্লোয়িং ট্রানজেকশন আর কমপ্লিটেড, প্রদত্ত লেনদেনগুলো সম্পন্ন হয়েছে। তার মানে জুলাই মাসের লেনদেন হচ্ছে এইগুলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে জুলাই মাসে কি কি লেনদেন হয়েছে? 5 তারিখে হয়েছে মেড সেলস, বিক্রি করা হয়েছে টাকা 6,200 টাকা অন জাহিদ ফেব্রিক্স কোম্পানি ক্রেডিট কার্ডস, বাকিতে বিক্রি করা হয়েছে কত, 6,200 টাকা। তাহলে বিক্রি যে করা হয়েছে কোন সময়ে, JULY জুলাই মাসের 5 তারিখে বিক্রি করা হয়েছে। কিভাবে বিক্রি করা হয়েছে? বাকিতে বিক্রি করা হয়েছে। কি করা হয়েছে? সেল করা হয়েছে বা বিক্রি করা হয়েছে। বাকিতে যদি আমরা পণ্য বিক্রি করি, পণ্য যদি আমরা বাকিতে বিক্রি করি, তাহলে কি হয়, আমরা টাকা পাবো, মানে পাওনা টাকার সৃষ্টি হবে, দেনাদারের সৃষ্টি হবে। তাহলে আমরা যেই টাকাটা পাবো ওটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল বা পাওনা টাকা, ACCOUNT, অ্যাকাউন্ট, RECEIVABL, অ্যাকাউন্ট রিসিভেবল বা পাওনা টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা বিক্রি করছি? 6,200 টাকা বিক্রি করছি। এখন এর বিপরীতে কি গেছে? সেলস গেছে। তাহলে SALES, সেলস হয়ে যাবে ক্রেডিট কত, 6,200। ব্যাখ্যা লিখে দেবো, টু রেকর্ড, টু RECORD, টু রেকর্ড কি করছে? সেল করছে বাকিতে, তাহলে সেলস অন অ্যাকাউন্ট, SALES, সেলস অন অ্যাকাউন্ট, ACCOUNT, টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট। হিসাব করা হয়েছে কিসে? বাকিতে বিক্রি করা হয়েছে, এটাই আমরা হিসাবে দিয়ে দিয়েছি। তাহলে 5 তারিখের লেনদেন আমাদের শেষ। পরবর্তী লেনদেন দেখি তো কত তারিখের আছে। তাহলে জুলাই, এরপরে লেনদেন আছে 14 তারিখের। 14 তারিখে কি বলছে দেখেন তো, মেড সেলস আমারও বিক্রি করা হয়েছে অফ টাকা 700 টাকা অন ভিসা ক্রেডিট কার্ড, যেটা ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে নেওয়া হয়েছে, অর্থাৎ টাকা আমরা পাই গেছি। এবং বলছে দ্য ক্রেডিট কার্ড সার্ভিস চার্জ ইজ 4%, টাকা তো পাইছি ঠিক আছে 700, কিন্তু এখানকার মধ্যে আবার সার্ভিস চার্জ আমাদের কেটে নিয়েছে। তো সার্ভিস চার্জ যেহেতু কেটে নিয়েছে, তার মানে এটা খরচ হয়ে গেছে। খরচ যদি হয়ে যায় তার মানে সার্ভিস চার্জ এক্সচেঞ্জ। তাহলে আমরা এখানে কি কি পাইছি? আমরা একটা ক্যাশ টাকা পেয়েছি এবং আমরা একটা সার্ভিস চার্জের খরচ পেয়েছি। কারণ কি? কারণ আমরা এই ক্যাশ টাকাটা নিয়েছি কিসের মাধ্যমে? একটা কার্ডের মাধ্যমে। তাহলে এখানে সার্ভিস চার্জ এক্সপেন্স হিসেবে ডেবিট হয়ে যাবে, SERVIC, সার্ভিস, CHARG, সার্ভিস চার্জ, EXPENSE, সার্ভিস চার্জ এক্সপেন্স। কারণ কি? এটা আমাদের একটা খরচও পেয়ে গেছি। কারণ কি? কারণ হচ্ছে খরচটা আমাদের এই কার্ড সুবিধা নেওয়াটার জন্যই হয়েছে। বিনিময়ে কি করছি? আমরা বিক্রি করছি, তাহলে সেলস করছি, তাহলে SALES, সেলস ক্রেডিট হয়ে গেছে। সেলস করছি কত টাকা? 700 টাকা। এখন সার্ভিস চার্জ কিন্তু এই 700 টাকার উপর 4%, অর্থাৎ 4 সাথে 28 টাকা ডেবিট হয়ে যাবে। এটা আমাদের খরচ, 28 টাকা নিয়ে নিয়েছি। এখন এই যে 700 টাকা থেকে 28 টাকা আমাদের খরচ নিয়ে নিল, তার মানে ক্যাশ আমাদের কিন্তু 700 টাকা থেকে 28 টাকা কমে যাবে, অর্থাৎ আমরা কিন্তু 672 টাকা পাবো। 672 টাকা ক্যাশ পাবো, বাকি 28 টাকা খরচ, টোটাল আমাদের বিক্রি হয়েছে 700 টাকা। তাহলে এখানে আমরা ব্যাখ্যা লিখবো, টু রেকর্ড সেলস অ্যান্ড সার্ভিস চার্জ এক্সপেন্স, টু RECORD, টু রেকর্ড কি করছে? বিক্রি করছে, SALES, সেলস, বিক্রি করছে, অ্যান্ড সার্ভিস চার্জ এক্সপেন্স, SERVIC, সার্ভিস চার্জ, CHARG, সার্ভিস চার্জ এক্সপেন্স। ঠিক আছে, তাহলে এটাও এখানে শেষ, ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী লেনদেন হয়েছে দেখেন তো কত তারিখে? 14 তারিখে কি আরো লেনদেন হয়েছে? 14 তারিখে আবার 440 টাকা পুনরায় লেনদেন হয়েছে। তাহলে লেনদেনটা আবারও 14 তারিখে দিয়ে দিচ্ছি। 14 তারিখে লেনদেন হয়েছে। কি লেনদেন হয়েছে? বলা হয়েছে অ্যাড করা হয়েছে 440 টাকা টু জাহিদ ফেব্রিক্স কোম্পানি ক্রেডিট কার্ড। জাহিদ ফেব্রিক্স কোম্পানির ক্রেডিট কার্ডে আবারও পুনরায় অ্যাড করা হয়েছে কত হাজার টাকা ক্রেডিট কার্ড কাস্টমার ব্যালেন্স। এখানে কাস্টমারের ব্যালেন্স আবার এটা দেখানো হয়েছে, ফর ফাইন্যান্স চার্জ
অন আনপেইড ব্যালেন্স। ও, এই টাকাটা আবার কি করা হয়নি, টাকাটা এখনো পাওয়া যায়নি, এটা তাহলে রেভিনিউ হিসেবে অ্যাড হয়ে গেছে অটোমেটিক, মানে এটা অ্যাড হয়ে গেছে তার মানে রেভিনিউ হয়েছে। অর্থাৎ আমাদের টাকা রেভিনিউ হয়ে গেছে জাহিদ ফেব্রিক্স কোম্পানির, কিন্তু এই টাকাটা এখনো সংগ্রহ করা হয়নি। তাহলে রেভিনিউ যদি হয় তো এটা কিসের রেভিনিউ বলতে পারি? যদি সাধারণত কোনো রেভিনিউ দেখায় এবং সেটার কোনো টাইটেল না থাকে, যদি সাধারণত কোনো রেভিনিউ দেখায় এবং সেটার কোনো টাইটেল না থাকে, তাহলে আমরা ধরে নিব যে সেটা আমাদের কি ইন্টারেস্ট রেভিনিউ। তাহলে ধরে নিব আমরা সেটা কি আমাদের ইন্টারেস্ট রেভিনিউ। তাহলে আমাদের এখানে ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে দেখাবো 440 টাকা, কিন্তু এই রেভিনিউটা আমাদের সংগ্রহ হয়নি, আনকালেক্টেড রয়েছে বা আনপেইড রয়েছে। তার মানে এই টাকাটা আমরা পাবো। যদি আমরা টাকা পাই তাহলে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, ACCOUNT, অ্যাকাউন্ট রিসিভেবল, RECEIVABLE, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 440 টাকা পাবো। এই যে 440 টাকা পাবো, কিসের টাকা পাবো? এটা পাবো ইন্টারেস্ট রেভিনিউ। তাহলে ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, REVENUE, রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে কত, 440 টাকা। ঠিক আছে, এখন তাহলে আমরা এখানে ব্যাখ্যা লিখতে পারি, টু রেকর্ড ইন্টারেস্ট রেভিনিউ অন অ্যাকাউন্ট, টু রেকর্ড, RECORD, to record, INTEREST, interest revenue, 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 ডিউ লিখতে পারেন, ডিউ, ডিউ মানে বকেয়া। অন অ্যাকাউন্ট মানে তো বাকিতে, তবে এটা আর বাকির কোনো লেনদেন নাই, এটা হচ্ছে বকেয়া। ঠিক আছে, আচ্ছা 14 তারিখের লেনদেন তাহলে শেষ। পরবর্তীতে কত তারিখের লেনদেন রয়েছে দেখেন তো, 15 তারিখে, 15 তারিখে লেনদেন আছে। বলা হয়েছে রিসিভ পেমেন্ট, পেমেন্ট রিসিভ করা হয়েছে ইন ফুল ফ্রম এনটিআর ক্রপ, এনটিআর ক্রপের কাছ থেকে অন দ্য অ্যামাউন্ট ডিউ, যে টাকাটা বকেয়া ছিল। এখন এই যে আমাদের কি বলা হয়েছে যে এনটিআর ক্রপের কাছ থেকে পুরো টাকাটাই নেওয়া হয়েছে, পুরো টাকা তো নেওয়া হয়েছে বুঝলাম, পুরো টাকা কত টাকা, পুরো টাকা কত টাকা, এটা তো অ্যামাউন্ট লাগবে না। তাহলে আমরা দেখি এই যে এনটিআর ক্রপে আমাদের 6000 টাকা ছিল, এনটিআর ক্রপে কি ছিল, 6000 টাকা ছিল, এটা আমাদের ফুল পেমেন্ট হয়ে গেছে। তো ফুল পেমেন্টটা পাইছি কখন দেখেন তো, জুলাইয়ের 15 তারিখে, জুলাইয়ের 15 তারিখে আমরা কি পেয়েছি, ফুল পেমেন্ট পেয়েছি। তাহলে এখানে তারা কি মেয়ের 16 তারিখে, এনটিআর ক্রপ কি করছে, মেয়ের 16 তারিখে 6000 টাকা বাকি নিছে 60 দিনের শর্তে, যে ইন্টারেস্ট রেট দিবে হচ্ছে 10% করে। তার মানে আমরা যেহেতু টাকা পেয়ে গেছি, তাহলে ক্যাশ ডেবিট CASS, ক্যাশ ডেবিট। এখন ক্যাশের অ্যামাউন্টটা এখানে সরাসরি 6000 লিখবো না, কেন? কারণ এখানে শর্ত ছিল যদি দেরি করে তাহলে আমাদের সুদ দিতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে। তাহলে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে এটা তো আমরা হিসাব করব। তাহলে এই যে টাকাটা আমাদের বাকি ছিল, বাকিটা আমাদের কিসে ছিল, বাকিটা আমাদের ছিল নোট রিসিভেবল, কারণ এটা বলা হয়েছে নোট রিসিভেবল ইনক্লুডিং ফ্লোয়িং, এই যে উপরে বলা হয়েছে নোট রিসিভেবলের কথা। তাহলে আমরা এখানে লিখবো NOTES, নোটস রিসিভেবল, RECEIVABLE, নোট রিসিভেবল। কত টাকার নোট বকেয়া ছিল, এর নোট বকেয়া ছিল, সরি নোট রিসিভেবল ক্রেডিট, নোট রিসিভেবল কত, 6000 টাকা ছিল। কিন্তু আমাদের যেহেতু সে দেরি করছে, টাকাটা দিতে কি করছে, দেরি করছে, তা আমরা কিন্তু 1 মাসের হিসাব করি। তার মানে আমাদের এই হচ্ছে উনি কি করছে, 15 তারিখে এনটিআর ক্রপ মে 16 তারিখে নিছে, নিয়ে 60 দিন সময় নিছে। তাহলে 60 দিন মে 16, তাহলে জুন 16, জুলাই 16, এখানে 15 তারিখে দিছে, মানে 60 দিন কি করে নিয়েছে, মেকআপ করে নিয়েছে। তাহলে 60 দিন দেরিতে সে কি করছে, পেমেন্ট করছে। 60 দিন যদি দেরিতে পেমেন্ট করে তাহলে কি হবে, 10% হারে ইন্টারেস্ট দিতে হবে। তো আমরা কিন্তু 1 মাসের হিসাব করছি। তাহলে চলতি মাসের এটা কি কত কত তারিখ চলতেছে, 15 তারিখ চলতেছে। তাহলে চলতি মাসের 15 দিনের জন্য আমাদের ইন্টারেস্ট রেভিনিউ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, চলতি মাসের 15 দিনের জন্য ইন্টারেস্ট রেভিনিউ, INTEREST, ইন্টারেস্ট রেভিনিউ, REVENUE, ইন্টারেস্ট রেভিনিউ হয়েছে কত, 6000 টাকা, 10% খানে, হ্যাঁ 60 দিনের মধ্যে 15 দিনের রেভিনিউ, 15 তারিখ যেহেতু চলতেছে, তাহলে সেই হিসেবে হিসাব করেন, তাহলে আপনার আসবে 25 টাকা মাত্র। ঠিক আছে, একটা এটা গেল ইন্টারেস্ট রেভিনিউ, সরি ইন্টারেস্ট রেভিনিউ তো ক্রেডিট হয়, ইন্টারেস্ট রেভিনিউ কি ক্রেডিট, এই পাশের গুলো সবগুলোই ক্রেডিট। এখন আগের যে 45 দিন ছিল ওই টাকা কিন্তু আমরা পাইনি, আগেরও কিন্তু ইন্টারেস্ট দিতে হয়েছে। এটা তো চলতি মাসের 15 দিনের জন্য, আগের 2 মাসের মধ্যে 15 দিন চলে গেলে তো বাকি তো 1 মাস 45 দিন থাকবে, 1 মাস 30 দিন। তার মানে বাকি যে 45 দিন ছিল ওটা কিন্তু আমরা ইন্টারেস্টটা পাইনি আমরা। তাহলে ইন্টারেস্ট যেহেতু পাইনি সেটাকে কি বলা হয়, INTEREST, ইন্টারেস্ট রিসিভেবল, যেটা পাবো
পাইনি, তাহলে RECEI VABL ইন্টারেস্ট রিসিভেবল কত টাকা? ৬,০০০ টাকার উপর 10%, আর ৬০ দিনের মধ্যে আগের ৪৫ দিনের বাকি ছিল, মানে এখানে ৭৫ টাকা বাকি ছিল। তার মানে আমাদের ইন্টারেস্ট হিসেবে চলতি মাসে 25 টাকা, আগের মাসের ৭৫ টাকা এবং টোটাল মেইন মূল টাকা হচ্ছে ৬,০০০, যোগ করলে আমরা কি পাবো? ৬,০০০ যোগ 25 যোগ ৭৫ ইজ ইকুয়াল টু ৬,১০০ টাকা আমরা কি পাবো? টোটাল ক্যাশ হিসেবে পাবো বা পাইছি। আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে ক্যাশের যে টাকাটা আমাদের পাওনা সেটা আমরা কি করেছি? সম্পূর্ণ টাকাটাই পেয়েছি। তাহলে এটার ব্যাখ্যা আমরা এখন দিয়ে দিচ্ছি। ব্যাখ্যা দেব, টু রেকর্ড টু RECORD টু রেকর্ড ক্যাশ কালেকশন CASH ক্যাশ কালেকশন COLLECTION কালেকশন উইথ WI ক্যাশ নগদ সংগ্রহ করা হয়েছে উইথ ইন্টারেস্ট রেভিনিউ INTEREST ইন্টারেস্ট REVENUE ইন্টারেস্ট রেভিনিউ সহ কি করা হয়েছে? ক্যাশ কালেকশন করা হয়েছে, অর্থাৎ নগদ সংগ্রহ করা হয়েছে, নগদ সংগ্রহ করা হয়েছে। তো আশা করা যায় এটা বুঝতে পারছেন। আচ্ছা, এইটা এতটুকু পর্যন্তই, 15 তারিখ পর্যন্ত শেষ। এরপর আমরা পরবর্তীতে দেখি লেনদেন আছে 25 তারিখের এবং 15-র পর খালি 25 আছে এবং আমাদের এখানে 31 তারিখ দেখাতে বলছে, মানে আরো 2টা লেনদেন আমাদের কি আছে? বাকি আছে। তাহলে 2টা লেনদেন, একটা ডেবিট, একটা ক্রেডিট, একটা রেফারেন্স, এর পাশে হচ্ছে ডেট। তাহলে এরপরে আসবে কত? 15-র পর 25 তারিখে লেনদেন। 25 তারিখে কি লেনদেন হয়েছে দেখেন তো। 25 তারিখে বলা হয়েছে রিসিভ নোটিস দ্যাট, একটা নোটিশ রিসিভ করা হয়েছে যে দ্য খালেদ কোম্পানি নোটস হ্যাজ বিন ডিসঅনার্ড। এটা খালেদ কোম্পানির নোটটা কি হয়ে গেছে? ডিসঅনার হয়ে গেছে, বা নোটটা আমাদের হয়নি। ব্যাংকে গেছিলাম, তারা নোটটাকে অনার করেনি বা মান্য করেনি। অ্যাজিউম দ্যাট, মনে করো যে খালেদ কোম্পানি ইজ এক্সপেক্টেড টু পে ইন দ্য ফিউচার। খালেদ কোম্পানি কি করবে? ভবিষ্যতে বাকি টাকা পরিশোধ করবে। তার মানে খালেদ কোম্পানি আমাদের একটা নোট দিছিল, কিন্তু নোটটা হচ্ছে আমাদের ব্যাংক কোনো কারণে অনার করেনি বা মান্য করেনি, বা নোটের জন্য টাকা দেয়নি। তো নোটের জন্য যে টাকা দেয়নি, তো টাকাটা কি আমরা পাবো না পাবো না বলেন তো? টাকা তো অবশ্যই পাবো। তাহলে যদি টাকা আমরা পাই, তাহলে আমরা কি জানি? টাকা পাইলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। টাকা পাইলে কি? ACCOUNT অ্যাকাউন্ট রিসিভেবল RECEIVABLE অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কত টাকা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল? আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল এটা কত তারিখে? 25 তারিখে। এখন এটা কোন কোম্পানি? খালেদ কোম্পানি। খালেদ কোম্পানির কিন্তু আবার কি ছিল? 11% ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা আমরা এখন লিখবো না, এটা আমরা নোট রিসিভেবল লিখে দেবো, NOTES নোটস RECEIVABLE। নোট রিসিভেবল হিসেবে আমাদের কত টাকা ক্রেডিট ছিল দেখেন তো। খালেদ কোম্পানির হচ্ছে 15,000 টাকা ক্রেডিট লিখে দিচ্ছি। এখন এখানে কিন্তু কিছু ইন্টারেস্ট আমাদের হয়ে যাবে। তো চলতি মাসে ইন্টারেস্ট কত দিনের হবে? তাহলে ইন্টারেস্ট চলতি মাসে হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ আগের অঙ্কটার, আগের এন্ট্রিটার মতোই INTEREST ইন্টারেস্ট রেভিনিউ REVENUE ইন্টারেস্ট রেভিনিউ কত হাজার টাকা? 15,000 টাকা ইন্টু কত পার্সেন্ট? খালেদ কোম্পানি 15,000 টাকার উপরে 11%। 11% কত দিনের জন্য? চলতি মাসের এটা কত তারিখের? 25 তারিখের হিসাব। তার মানে 24 দিনের ইন্টারেস্ট পাবো। 24 দিন কত দিনের মধ্যে? 24 আগের অঙ্কটাতে কত লিখছিলাম? আগে কি 60 লিখছি? এটা 60 না, এটা হবে 360। 1 বছরের হিসাবে ইন্টারেস্ট হিসাব করা হয়। এইখানে হবে 360। 360 আগের এন্ট্রিগুলোতে। এটা একটু আপনারা ঠিক করে নিন। আগের এন্ট্রিগুলোতে হয়ে যাবে কত? 360। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? 360 দিনের মধ্যে 24 দিনের ইন্টারেস্ট পাবো। তো হিসাব যদি আপনারা করেন তাহলে আসবে 110 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল এই চলতি মাসের 24 দিনের জন্য। এখন ইন্টারেস্ট কিন্তু আগেরও ছিল, তাহলে ওটা ইন্টারেস্ট রিসিভেবল হয়ে যাবে। INTEREST ইন্টারেস্ট রিসিভেবল RECEIVABLE। তাহলে 15,000 টাকা ইন্টারেস্ট রিসিভেবল, 11%, 360 দিনের মধ্যে। আগে কয় দিন নিচ্ছে দেখেন তো। খালেদ কোম্পানি 25 তারিখে নিচ্ছে, মানে ওই মাসে 6 দিন গেছে, এটা 31 মাস। আর এটা কি মে, মাঝখানে জুন চলে গেছে।
জুন হচ্ছে 30 বা 31, যে কোনো একটা, জুন 30 ধরেন, তাহলে 36 দিন ওখানে হচ্ছে। আর চলতি মাস জুলাই, জুলাইয়ের 25 দিন, 24 দিন তো হিসাব করা হয়ে গেছে, তার মানে 36 দিন এর ইন্টারেস্ট পাবো। 36 দিনের ইন্টারেস্ট যদি আপনারা হিসাব করেন তাহলে আসবে 165 টাকা। তাহলে এই তিনটা অ্যামাউন্ট যদি একসাথে যোগ করেন, 15,000 আর 110 আর 165, তাহলে আসবে কত? 15,275 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এখানে ব্যাখ্যা লিখে দিবেন টু রেকর্ড। ব্যাখ্যা লিখবেন কি? টু রেকর্ড, টু RECORD, টু রেকর্ড কি অ্যাকাউন্ট রিসিভেবল, WI উইথ ইন্টারেস্ট রেভিনিউ। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখে দিয়েছি ব্যাখ্যাটা, আপনারা ফুল ফর্মে লিখে দিতে পারেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আরেকটা এন্ট্রি আছে মাত্র আমাদের এখানে। আবার কি বলছে প্রশ্নে দেখেন তো, প্রশ্নে বলছে 31 জুলাই অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেখাইতে হবে, যেগুলো বকেয়া রয়েছে। 31 জুলাই পর্যন্ত কি করতে হবে? বকেয়াগুলোর জন্য আবার অ্যাডজাস্টিং এন্ট্রি দেখাতে হবে। আর কি কি বকেয়া রয়েছে, তো আমাদের কোন কোন লেনদেনগুলো কাজ করা হয়েছে, যে লেনদেনগুলো কাজ করা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি যে লেনদেনগুলো থাকবে সেগুলোই আমাদের বকেয়া হবে। তাহলে বাকি লেনদেন কি কি আছে দেখেন তো। এইখানে ট্রানজ্যাকশনে যেগুলো আছে এগুলো তো সব লেখা শেষ, এটা তো আমরা নিজেরাই লিখলাম। এখন এইখানে দেখি এনটিআর কোম্পানি সম্পর্কে লেখা হয়েছে, এই দেখেন 15 তারিখে এনটিআর কোম্পানি লেখা শেষ। খালিদ কোম্পানি তো এখন লিখলাম, খালিদ কোম্পানি লিখছি, তার মানে রনি ইনকো শুধুমাত্র এইটা আমাদের বাদ আছে। তাহলে রনি ইনকোর জন্য আমাদের কি হবে? শুধুমাত্র ইন্টারেস্ট গুলো দেখাইতে বলছে, শুধু ইন্টারেস্ট। তাহলে রনি ইনকোতে 9,000 টাকা আমাদের ছিল বকেয়া 6 মাসের জন্য 8% ঋণে। তাহলে 1 মাসের আমরা এখানে ইন্টারেস্ট বের করব। তাহলে চলতি মাসে 1 মাসের ইন্টারেস্ট, তাহলে এটা জুলাই হচ্ছে 31 তারিখে ইন্টারেস্ট আমরা পাবো। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল যেহেতু পাবো আমরা, তাহলে টাকা পাইলে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ইন্টারেস্ট পাওনা থাকলে ইন্টারেস্ট রিসিভেবল। তাহলে INTEREST ইন্টারেস্ট রিসিভেবল, RECEIVABL ইন্টারেস্ট রিসিভেবল কত? এখানে 9,000 টাকা, সরি 9,000 টাকা 1 মাসের জন্য, 12-র মধ্যে 1 মাসের 8% নাকি? রনি ইনকো 8%, 8 নং 72, এখানে 8 নং 72 12/1, তাহলে 60 টাকা আসতেছে মনে হয়। 60 টাকা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, আর ইন্টারেস্ট এটা রেভিনিউ হয়ে গেছে, তাহলে আমি লিখবো INTEREST ইন্টারেস্ট রেভিনিউ, REVENUE ইন্টারেস্ট রেভিনিউ 60 টাকা হয়ে যাবে কি ক্রেডিট। শুধু আমাদের এটা কেন দেখাইলাম রেভিনিউটা, মেইন টাকাটা দেখানোর বলেনি আমাদের, শুধু বলছে রেভিনিউ যেগুলো বকেয়া রয়েছে, বকেয়া যেগুলো রেভিনিউ রয়েছে সেগুলো দেখাও। তো আমরা তাহলে শুধুমাত্র কি করছি, যেই রেভিনিউগুলো বকেয়া রয়েছে সেই রেভিনিউগুলো লিখছি, বাকিগুলো আর লিখিনি। তাহলে শুধু বকেয়া রেভিনিউগুলো আমরা লিখছি। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে দেখেন। পরবর্তী রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে এন্টার দ্য ব্যালেন্স এট July 1, 1 জুলাইয়ের জন্য ব্যালেন্স দেখাও ইন দ্য রিসিভেবল অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য পোস্ট দ্য এন্ট্রি, এবং ওই এন্ট্রিগুলো পোস্ট করো অফ অল দ্য রিসিভেবল অ্যাকাউন্ট, যতগুলো রিসিভেবল অ্যাকাউন্ট রয়েছে। তাহলে রিসিভেবল অ্যাকাউন্টের আমাদের কি করতে হবে? লেজার করতে হবে। রিসিভেবল অ্যাকাউন্টের কি করতে হবে? লেজার করতে হবে, মানে যতগুলো রিসিভেবল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো রিসিভেবল অ্যাকাউন্টের কি করব? লেজার করব। তাহলে এটা রিকোয়ারমেন্ট বি, এটা কি রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বি। বিতে আমাদের কি কি রিসিভেবল রয়েছে আমরা একটু হেডলাইনগুলো দেখি। বাই দ্য ওয়ে এটার ব্যাখ্যাটা লিখে দিই, টু রেকর্ড, RECORD, টু রেকর্ড কি? ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রেভিনিউ ডিউ বা ডিউ, ডিউ INTEREST ইন্টারেস্ট, REVENUE বকেয়া ইন্টারেস্ট রেভিনিউ যেগুলো রয়েছে সেটাই আমরা এখানে কি করব? লিখব। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমাদের রিসিভেবল কি কি আছে? রিসিভেবল অ্যাকাউন্ট, তো আমরা প্রথম থেকে দেখি যে আমাদের রিসিভেবল অ্যাকাউন্ট কি আছে। প্রথমে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে এইদিকে রিসিভেবল নাই, তারপরে আছে নোটস রিসিভেবল, তারপরে আছে ইন্টারেস্ট রিসিভেবল, 3টা, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা তো বলছি, নোট রিসিভেবল বলছি, ইন্টারেস্ট রিসিভেবল বলছি, তার মানে 3টা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল। তাহলে এই 3টার জন্য আমরা কি করব? জাবেদা করব, খতিয়ান করব। তাহলে খতিয়ান বা লেজার করতে বলছি, খতিয়ান বা লেজার করি, যাই করি, কি দিয়ে শুরু করতে হবে? শুরু করতে হবে কোম্পানি বা ব্যক্তির নাম দিয়ে। আমাদের ব্যক্তি বা কোম্পানির নাম হচ্ছে ZAHI
ডি জাহিদ ফেব্রিক্স, FABRICS ফেব্রিক্স COM কোম্পানি। কি করব, লেজার অ্যাকাউন্ট করব। তাহলে LEDGER লেজার ACCOUNT লেজার অ্যাকাউন্ট। প্রথমে কোনটা করব, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ACCOUNT অ্যাকাউন্ট, RECEIVABLA অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য কি করতে হবে, লেজার করতে হবে। লেজার বা খতিয়ান, লেজার বা খতিয়ান আপনারা ইতিমধ্যেই শিখেছেন। তাহলে এভাবে সুন্দর করে একটা ছক দিয়ে দিবেন। প্রথমে এটা একটু বড় দিবেন, কারণ এখানে ডাবল থাকবে আপনাদের। এরপরে ডেবিট ক্রেডিট ব্যালেন্স মিলারের জন্য দিবেন, তারপরে ডেবিটের জন্য আলাদা দিবেন, ক্রেডিটের জন্য আলাদা দিবেন, রেফারেন্স দিবেন, এই পাশে ডেট দিবেন, শেষ। এটা আর এটাকে অর্ধেক করে ভাগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা কি করবেন, লেজারের ছকটা টানবেন। তো শুরুতে কি দিবেন, ডেট, DATE ডেট, তারপরে অ্যাকাউন্ট টাইটেলস ACCOUNT অ্যাকাউন্ট, TITLES টাইটেলস। এরপরে এখানে থাকবে রেফারেন্স, এখানে থাকবে ডেবিট, ডেবিটকে সংক্ষেপে বলে DR টাকা। এখানে থাকবে ক্রেডিট, ক্রেডিটকে সংক্ষেপে বলে CR টাকা। এখানে থাকবে BALANC ব্যালেন্স, ব্যালেন্সিং ফিগার। তো শুরুতে থাকবে ডেবিটের টাকা, এই পাশে থাকবে আমাদের ক্রেডিটের টাকা। এই হচ্ছে লেজার। লেজারের টাইটেলটা দেখবেন, প্রথমেই কি করবেন, লেজারের টাইটেলটা দেখবেন। লেজারের টাইটেলে কি বলা আছে, লেজারের টাইটেলে আমাদের এখানে বলা আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের যে অ্যামাউন্টগুলো যেই পাশে থাকবে ওই পাশে আমরা কি করব, ওইগুলো লিখবো খুঁজে খুঁজে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যামাউন্ট কোন কোন আছে দেখেন তো। শুরুতে রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ডেবিট পাশে আছে 6200। অ্যাকাউন্ট রিসিভেবলের ডেবিট পাশে আছে কত, 6200। তাহলে এই যে ডেবিট পাশে লিখে দিলাম 6200। এখানে যদি ডেবিট হয় তাহলে এখানেও ডেবিট হয়ে যাবে 6200। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে আছে না, তো এটা কত তারিখের লেনদেন, দেখেন তো জুলাই 5 তারিখের লেনদেন। অ্যাকাউন্ট রিসিভেবলের উল্টা কি আছে, সেলস। তাহলে এখানে লিখবো জুলাই 5, JULY জুলাই 5। এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীতে কি আছে, সেলস আছে, তাহলে SALES সেলস লিখবো। অ্যামাউন্ট কিন্তু ডেবিট পাশে লিখছি, সেলসের অ্যামাউন্ট কিন্তু ক্রেডিট থাকে, কিন্তু আমরা কি করছি, ডেবিট পাশে লিখছি। তাহলে একটা গেল। এরপর দেখেন তো অ্যাকাউন্ট রিসিভেবল কি আর আছে, সার্ভিস চার্জ সেলস এখানে নাই। আবারও অ্যাকাউন্ট রিসিভেবল আছে, আবারও অ্যাকাউন্ট রিসিভেবল আছে, কোন পাশে আছে, এবারে অ্যাকাউন্ট রিসিভেবল আছে ডেবিট পাশে, এবারেও অ্যাকাউন্ট রিসিভেবল আছে ডেবিট পাশে। এটা 14 তারিখের লেনদেন, তাহলে 440 টাকা ডেবিট পাশে আছে। তাহলে এখানে ডেবিট পাশে লিখে দিয়েছি 440, আর এটা হচ্ছে জুলাই 14 তারিখের লেনদেন। এখন এটার বিপরীতে কি লেখা আছে দেখেন তো, 14 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিপরীতে আছে ইন্টারেস্ট রেভিনিউ। তাহলে এই বিপরীতটা এখানে লিখে দেবো, ইন্টারেস্ট রেভিনিউ, INTEREST ইন্টারেস্ট, REVENUE ইন্টারেস্ট রেভিনিউ, ঠিক আছে। আচ্ছা দেখেন তো এই পাশেও, এখন দেখেন এই যে নিচের অ্যামাউন্টটা লিখছি, এই পাশেও ডেবিট, এই পাশেও ডেবিট। ডেবিট ডেবিটে যোগ হয়ে ডেবিট পাশে বসবে, ক্রেডিট ক্রেডিটে যোগ হয়ে ক্রেডিট পাশে বসবে। ডেবিট আর ক্রেডিট যদি হয়ে যায় তাহলে বিয়োগ হয়ে বড় সংখ্যাটা যে পাশে ওই পাশে বসবে। ক্লিয়ার, এই তিনটা কথা মনে রাখেন, ডেবিট ডেবিটে যোগ হয়ে ডেবিট পাশে বসবে, ক্রেডিট ক্রেডিটে যোগ হয়ে ক্রেডিট পাশে বসবে। ডেবিট আর ক্রেডিট যদি হয় তাহলে বিয়োগ হয়ে বড় সংখ্যাটা ডেবিট পাশে থাকলে ডেবিট পাশে বসবে, বড় সংখ্যাটা ক্রেডিট পাশে যদি থাকে তাহলে ক্রেডিট পাশে বসবে। তাহলে এখানে আমাদের ডেবিট দেখতেছি 6200, 4000, তাহলে 6640 আসতেছে, ঠিক আছে। তাহলে 14 তারিখের লেনদেন শেষ। এরপরে দেখি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর কি আছে, দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল না, এখানে নোট রিসিভেবল আছে, এই পাশে নাই আর। তো এই পাশে দেখেন তো অ্যাকাউন্ট রিসিভেবল আবারও ডেবিট পাশে আছে কত, 15275। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 15000 আছে, অ্যাকাউন্ট রিসিভেবল 15275 আছে, ঠিক আছে। তাহলে এই টাকাটা, এই যে 15275, এই অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা আমরা লিখে দেব। তবে অ্যাকাউন্ট রিসিভেবলের মেইন টাকাটা আমরা এটা লিখবো না, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 15000 নোট রিসিভেবলে। এটার বিপরীতে আমরা কি লিখছি, অ্যাকাউন্ট রিসিভেবল লিখছি। এখানে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ আসছে, তো আমরা তো রেভিনিউটা লিখতেছি না, আমরা শুধু রিসিভেবলটা লিখতেছি। শুধু রিসিভেবল হলে 15000 টাকা হবে। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 15000 টাকা ডেবিট পাশে আছে, তাই আমরা কি করছি, 15000 টাকা ডেবিট পাশে লিখে দিচ্ছি। বিপরীতে কি আছে, নোটস রিসিভেবল, বিপরীতে আছে কি, নোটস রিসিভেবল, NOTES নোটস রিসিভেবল, RECEIVABLA নোট রিসিভেবল, ঠিক আছে। ডেবিট ডেবিট এবার যোগ করলে ডেবিট পাশে হবে এটা কত, জুলাই
25 তারিখের লেনদেন, ঠিক আছে। তাহলে নোটস রিসিভেবল 15,000, তাহলে দুইটা যদি যোগ করি তাহলে আসবে 21,000, সরি 21,640। এটা একটা গেল। এখন অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু মোট টাকা আছে 275। এই অ্যাকাউন্ট রিসিভেবলের ভিতরে কিন্তু তিনটা আছে, একটা নোট রিসিভেবল 15,000, ইন্টারেস্ট রেভিনিউ 10,000 এবং ইন্টারেস্ট রিসিভেবল হচ্ছে 165। তাহলে এই সবগুলো লিখতে হবে, কারণ এই সবগুলোর বিপরীতেই কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলের শুরু হয়েছে। তাহলে বাকি যে টাকাটা রয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবলে 15,000 লিখছি, বাকি 275 লিখতে হবে না। 110 হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট রেভিনিউ। তাহলে আবার এখানে লিখবো 110 ইন্টারেস্ট রেভিনিউ, এটা 25 তারিখেরই হবে। ইন্টারেস্ট INTEREST, ইন্টারেস্ট রেভিনিউ REVENUE, ইন্টারেস্ট রেভিনিউ। তাহলে 21,740। আবারও 25 তারিখে আসবে আমাদের কি ইন্টারেস্ট রিসিভেবল, বিপরীত আছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যামাউন্ট বলতে পারেন অ্যামাউন্ট তো এখানে ক্রেডিট পাশে আছে, অ্যামাউন্ট ক্রেডিট পাশে নাই, অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যাকাউন্ট ডেবিট পাশে আছে না, আমরা এটার বিপরীতে লিখতেছি। তাহলে 165 টাকা এখানে লিখে দিবেন ইন্টারেস্ট রিসিভেবল INTEREST, ইন্টারেস্ট রিসিভেবল RECEIVABLE, ইন্টারেস্ট রিসিভেবল কত আছে 165। যদি যোগ করি আমরা, যোগ করলে আসবে 21,000, যোগ বিয়োগ কি ভুল গেছে, 640, তারপরে হচ্ছে 21,805, 165। একশো দশ হইলে এখানে কত হয়, মনে হয় কোথাও ভুল গেছে, যাই হোক ঠিক আছে। তো 21,915। আচ্ছা, আর কি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে? অ্যাকাউন্ট রিসিভেবলের আর কোনো এন্ট্রি নেই, তাহলে এখানে এটা কি করে দিবেন আপনারা, ক্লোজ করে দিবেন। অ্যাকাউন্ট রিসিভেবল গেল। শুধু কি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল না, আমাদের আবার নোট রিসিভেবল রয়েছে। তাহলে এই যে নোট রিসিভেবল রয়েছে, নোট রিসিভেবলের জন্য আবার পুনরায় কি করতে হবে, লেজার করতে হবে। তো নোট রিসিভেবলের লেজারটা অ্যাকাউন্ট রিসিভেবলের মতোই, জাস্ট আপনাদের কি হবে, টাইটেলটা চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাবে। তাহলে চলুন নোট রিসিভেবলের জন্য আমরা পুনরায় ছকটা নিই। তাহলে নোট রিসিভেবল এখানে লিখে দেবো, জাস্ট একবার টাইটেল দিলেই হয়ে যাবে, নোট রিসিভেবল NOTES, নোটস রিসিভেবল RECEIVABLE, নোট রিসিভেবল। তাহলে নোট রিসিভেবলের জন্য ডেবিট ক্রেডিট রেফারেন্স টাকা। তাহলে এখানে শুরুতে ডেট DAT, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস ACCOUNT, অ্যাকাউন্ট TITLES, টাইটেলস, তারপর এখানে রেফারেন্স, তারপর এখানে ডেবিট, এখানে হচ্ছে ক্রেডিট। এই দুইটাকে ভাগ করে দিলে প্রথমে আসবে ডেবিট, তারপরে আসবে ক্রেডিট, ঠিক আছে। এই কয়েকটাই আমাদের কি আলোচ্য বিষয় মেইন, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই যে নোট রিসিভেবল রয়েছে, এই নোট রিসিভেবলটা আমরা আমাদের যে জাবেদাটা ছিল এই জাবেদায় খুঁজবো। জাবেদায় কি করব, নোট রিসিভেবল খুঁজবো। তাহলে নোট রিসিভেবল দেখি তো আমাদের জাবেদায় এখানে তো আছে, প্রথম থেকে দেখি আমরা। প্রথমে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, ক্যাশ সার্ভিস চার্জ সেলস নাই, অ্যাকাউন্ট রিসিভেবল ইন্টারেস্ট রিসিভেবল, এই যে নোট রিসিভেবল, প্রথমেই শুরুতেই নোট রিসিভেবল, প্রথমেই শুরুতেই নোট রিসিভেবল কত আছে, ক্রেডিট পাশে আছে 6,000, নোট রিসিভেবল কি আছে, ক্রেডিট পাশে 6,000, তাহলে 6,000 লিখে দেবো। বাই দ্য ওয়ে, প্রশ্নে আমাদের নোট রিসিভেবল আছে কিনা এটা আমরা একটু দেখি। প্রশ্নে যদি নোট রিসিভেবল থাকে তাহলে সেটা প্রথমে লিখে দেব। তো আমাদের প্রশ্নটাতে দেখা যাচ্ছে, দেখেন নোট রিসিভেবল আছে 30,000 আগে থেকেই যেটা থাকবে সেটাকে বলা হয় ব্যালেন্স বিডি। তাহলে যেহেতু ব্যালেন্স বিডি আগে থেকে আছে, তাহলে লিখবো JULY, জুলাই পহেলা, ব্যালেন্স বিডি, BALANC, ব্যালেন্স বিডি, আগে থেকেই ব্যালেন্স বিডি। নোট রিসিভেবল কত রয়েছে, ব্যালেন্স বিডি নোট রিসিভেবল থাকবে 30,000, ডেবিট পাশে, সরি নোট রিসিভেবল কি ডেবিট হয়, ডেবিট পাশে থাকবে কত 30,000। এরপরে আমাদের এখানে দেখলাম যে নোট রিসিভেবল আছে ক্রেডিট পাশে 6,000, নোট রিসিভেবল কি আছে, ক্রেডিট পাশে 6,000। এটা কত তারিখের লেনদেন, এটা হচ্ছে 15 তারিখের লেনদেন। তাহলে 6,000 টাকা ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে আমরা লিখে দিয়েছি। নোট রিসিভেবল কি করছি, ক্রেডিট পাশে লিখে দিয়েছি। এখন এই যে ক্রেডিট পাশে লিখে দিয়েছি, এখন
এক জায়গায় আছে ডেবিট, এক জায়গায় আছে ক্রেডিট। ডেবিট ক্রেডিট হলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ 30,000 থেকে 6,000 গেলে কত হবে, 24,000 হবে। এখন ডেবিট পাশে বড় সংখ্যা নাকি ক্রেডিট পাশে, অবশ্যই ডেবিট পাশে, তাহলে 24,000 টাকা ডেবিট পাশেই লিখে দেবো। যদি এই পাশে এইখানে ক্রেডিটের এটা বড় হইতো তাহলে কিন্তু আবার এখানে ক্রেডিট পাশে লিখতাম। যেহেতু হচ্ছে আমাদের ক্রেডিট পাশে বড়, তাই আমরা ডেবিট পাশে বড়, তাই আমরা ডেবিট পাশে লিখছি। এখন এই যে 6,000 টাকা লিখলাম, এটার বিপরীতে কে আছে দেখেন তো, নোট রিসিভেবলের বিপরীতে, নোট রিসিভেবলের বিপরীতে রয়েছে ক্যাশ। তাহলে এখানে আমরা জাস্ট লিখে দেব ক্যাশ, CASH, ক্যাশ। আচ্ছা, 15 তারিখ গেল, এরপরে নোট রিসিভেবল কি আছে, এখানে আর নাই। এই পাশে দেখি আমরা নোট রিসিভেবল আছে কিনা। এই যে নোট রিসিভেবল আবারও আছে ক্রেডিট পাশে 15,000, নোট রিসিভেবল আবারও কি আছে ক্রেডিট পাশে 15,000 রয়েছে। তাহলে এটা কত তারিখের লেনদেন, 25 তারিখের লেনদেন। 25, 15,000 আছে ক্রেডিট পাশে। তা দেখেন তো, একটা ক্রেডিট একটা ডেবিট, ডেবিট ক্রেডিট যদি হয়ে যায় তাহলে কি করবেন, বিয়োগ করে দিবেন। বিয়োগ করলে 9,000 ডেবিট পাশেই আসবে। কেন, কারণ ডেবিট পাশে বড় সংখ্যা। ডেবিট পাশে কেন আসবে, কারণ ডেবিট পাশেই হচ্ছে আমাদের বড় সংখ্যা। আচ্ছা, তো এইটার বিপরীতে আমাদের কি টাইটেল দিতে পারি, এটার বিপরীতে টাইটেলটা দেখেন তো, নোট রিসিভেবলের বিপরীতে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি অ্যাকাউন্ট রিসিভেবল, ACCOUNT, অ্যাকাউন্ট, RECEIVABLE, অ্যাকাউন্ট রিসিভেবল। আর কোনো এন্ট্রি নাই, আর কোনো এন্ট্রি নাই। দেখেন তো, নোট রিসিভেবল সম্পর্কে আর কোনো এন্ট্রি আছে, নাই। তো মোটামুটি এটা এখানেই শেষ। এরপরে আমাদের আরেকটা লেজার করতে হবে, সেটা হচ্ছে কিসের, রিসিভেবল ছিল, ইন্টারেস্ট রিসিভেবল। রিসিভেবলগুলোর অ্যাকাউন্ট করতে জাবেদা করতে বলছে। রেফারেন্স ডেবিট ক্রেডিট, এই দুইটাকে ভাগ করে দিলে আসবে ডেবিট ক্রেডিট। এখানে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট TITLE, টাইটেলস। এখানে থাকবে DAT, ডেট। মোটামুটি এই কয়েকটা বিষয়ই আমাদের থাকতেছে। আচ্ছা, এখন আমরা এটা কিসের লেজার করতেছি বলেন তো, এটা করতেছি ইন্টারেস্ট রিসিভেবলের। তাহলে টাইটেল দিয়ে দেবো INTEREST, ইন্টারেস্ট রিসিভেবল, RECEIVABLE। তো ইন্টারেস্ট রিসিভেবল বলছি না, তার মানে ইন্টারেস্ট রিসিভেবল যেই পাশে থাকবে আমরা অ্যামাউন্টগুলো কি করব, ওই পাশে লিখে দেব। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল কোন পাশে আছে, আমরা প্রশ্নটা দেখি একটু। ইন্টারেস্ট রিসিভেবল, প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আসবে না, ক্যাশ আসবে না। এই যে ইন্টারেস্ট রেভিনিউ, এই রেভিনিউ তো আসবে না। ইন্টারেস্ট রেভিনিউ, এই যে ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট পাশে আছে, ইন্টারেস্ট রিসিভেবল কি আছে, ক্রেডিট পাশে আছে। তাহলে 15 তারিখের হিসাব, 75 টাকা ক্রেডিট পাশে আছে। কিন্তু আমরা দেখব আগে থেকে আমাদের ইন্টারেস্ট রিসিভেবলের ব্যালেন্স আছে কি নাই। আমরা একটু যদি প্রশ্নটা দেখি, তাহলে দেখেন যে ইন্টারেস্ট রিসিভেবল টাকা আছে 240 আগে থেকেই। তাহলে এখানে লিখে দেবো JULY, জুলাই পহেলা, ব্যালেন্স BD, BALANCE, ব্যালেন্স BD। আগে থেকে আছে কত, আগে থেকে আছে 240 টাকা। আর আমরা দেখলাম যে 14 তারিখ নাকি 15 তারিখে আমাদের ক্রেডিট পাশে আছে কত, ক্রেডিট পাশে দেখলাম 75 টাকা না। এই যে 15 তারিখে দেখলাম ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট না, তাই আমরা এখানে ক্রেডিট পাশে লিখছি। এর বিপরীতে ইন্টারেস্ট রিসিভেবলের বিপরীতে ডেবিট কে আছে, ডেবিট আছে ক্যাশ। তাহলে আমরা এখানে লিখবো ক্যাশ, ক্যাশ, ক্যাশ 75 টাকা। এখন দেখো তো, এই পাশে ক্রেডিট, এই পাশে ডেবিট। আমি কি বলছিলাম, যদি ডেবিট আর ক্রেডিট দুইটা আলাদা আলাদা হয়, যদি ডেবিট আর ক্রেডিট দুইটা আলাদা আলাদা হয়, তাহলে বিয়োগ করে দিবেন। বিয়োগ করে যেই পাশে বড় সংখ্যা, ডেবিটের পাশে বড় সংখ্যা, তাহলে ডেবিটের পাশে বিয়োগ করে বিয়োগফল লিখে দিবেন 165, বা বিয়োগ করলে যত ফল হবে সেটা লিখে দিবেন। এটা এই আমাদের অঙ্কে 65, এই জন্য আমি 65 লিখছি, অন্য অঙ্কে 65 নাও হতে পারে, যত হবে তত লিখে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরে 15 তারিখটা গেল। এরপরে আমাদের আর ইন্টারেস্ট রিসিভেবল হিসেবে কতগুলো আছে, এখানে এই পাশে আর ইন্টারেস্ট রিসিভেবল নাই। পরে দেখেন এখানে আছে ইন্টারেস্ট রিসিভেবল আরেকটা, কত আছে, 165 টাকা। 165 টাকা আবারও কি আছে, ইন্টারেস্ট রিসিভেবল আছে। কোন পাশে আছে দেখেন তো, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট পাশে আছে 165। তাহলে 165 ক্রেডিট পাশে আছে। এটা কত তারিখের লেনদেন, 25 তারিখের। এটা হচ্ছে 25 তারিখের লেনদেন। কত আছে, 165 ক্রেডিট পাশে। 165, 165, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিট ক্রেডিট যদি না মেলে তাহলে কি করবো, বিয়োগ করে বড় সংখ্যাটার পাশে লিখবো। বড় সংখ্যা তো নাই, দুইটাই সমান। সমান হলে এখানে আগে যে পাশে ছিল ওটার নিচে শূন্য দিয়ে দেবো, শেষ। আচ্ছা, এটার বিপরীতে কি ছিল, ইন্টারেস্ট রিসিভেবলের বিপরীতে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল,
ACCOUNT অ্যাকাউন্ট, RECEIVABL অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, এরপরে আর 31 তারিখে দেখেন ইন্টারেস্ট রিসিভেবল, এবারে আছে ডেবিট পাশে। তাহলে বিপরীতে আছে কি ইন্টারেস্ট রেভিনিউ। তাহলে 31 তারিখে ইন্টারেস্ট রেভিনিউ INTEREST ইন্টারেস্ট REVENUE ইন্টারেস্ট রেভিনিউ কত টাকা আছে দেখেন তো, 60 টাকা আছে। ডেবিট পাশে, তাহলে ডেবিট লিখে দিছি। আগের বারে কত ছিল, শূন্য ছিল, মানে ছিলই না। শূন্য ছিল মানে শূন্য ছিল না, তাহলে ডেবিট পাশে এখানে 60 টাকা লিখে দিয়েছি। আর তো কোনো এন্ট্রি নেই, তাহলে এটা এখানে কি করে দিলাম, আমরা ক্লোজ করে দিলাম। তো আশা করা যায় এইটা এতটুকু পর্যন্ত বুঝছেন। রিকোয়ারমেন্ট বি আমাদের শেষ। ভিডিওটা লম্বা হবে, কারণ যদি আপনাকে ব্যাখ্যা সহ বিস্তারিত বুঝাতে যাই তাহলে অবশ্যই ভিডিও কি হবে, লম্বা হবে। ভিডিও লম্বা হলে তো আমার করার কিছু নেই, কারণ আপনাদের তো বুঝাই দিতে হবে। আমরা রিকোয়ারমেন্ট সিতে আসি। রিকোয়ারমেন্ট সিতে আমাদের কি প্রশ্ন করা হয়েছে দেখেন, শো দ্য ব্যালেন্স শিট অফ দ্য রিসিভেবল অ্যাকাউন্ট। রিসিভেবল অ্যাকাউন্টের আবার কি করতে হবে, ব্যালেন্স শিট দেখাতে হবে। তাহলে ব্যালেন্স শিট তৈরি করার জন্য কি করতে হয়, ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা লিখবো ZAHID জাহিদ ফেব্রিক্স FABRICS ফেব্রিক্স কোম্পানি, জাহিদ ফেব্রিক্স কোম্পানি। কি করব, ব্যালেন্স শিট করব, BALANC ব্যালেন্স SHEET ব্যালেন্স শিট। কোন সময়ের জন্য, ফর দ্য মান্থ অফ জুলাই 31st, ফর দ্য MONTH মান্থ অফ JULY জুলাই 31st। তাহলে সুন্দর করে এইভাবে একটা ছক টেনে দিব, এখানে লিখে দিব অ্যাকাউন্ট টাইটেলস, এখানে ডেট লিখে দিতে পারেন, বা এখানে লেখার দরকার নাই, এখানে লিখবেন ACCOUNT অ্যাকাউন্ট TITLES টাইটেলস, আর এই পাশে লিখে দিবেন টাকা। ঠিক আছে, এখন আমাদের কি রিসিভেবল অ্যাকাউন্টগুলোর জন্য ব্যালেন্স শিট দেখাইতে বলছে। রিসিভেবল অ্যাকাউন্টগুলোকে কি বলা হয়, সম্পদ, এবং এই সম্পদটাকে কি বলা হয়, চলতি সম্পদ। কারণ কি, এই টাকাটা আমরা 1 বছরের মধ্যে অর্থে রূপান্তর করে ফেলবো। তাহলে প্রথমে আমরা অ্যাসেটস দিয়ে শুরু করি, ASSETS অ্যাসেটস এর মধ্যে আমাদের রিসিভেবল গুলো দেখাইতে বলছে। তাহলে এই রিসিভেবল গুলোকে বলা হয় কারেন্ট অ্যাসেটস, CURRENT কারেন্ট, ASSETS কারেন্ট অ্যাসেটস মানে হচ্ছে চলতি সম্পদ, অর্থাৎ যেই টাকাগুলো আমরা 1 বছরের মধ্যে পাবো, অথবা যেই সম্পদটাকে আমরা 1 বছরের মধ্যে অর্থে রূপান্তর যোগ্য করতে পারবো বা করব, সেটাকে বলা হয় কারেন্ট অ্যাসেটস বা চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ হিসেবে আমাদের রিসিভেবল গুলো সবগুলোই আসবে, কারণ রিসিভেবলের সবগুলোই আমাদের কি 1 বছরের মধ্যে অর্থে রূপান্তরযোগ্য হবে। রিসিভেবল গুলোর সবগুলোই আমাদের কি হবে, 1 বছরের মধ্যে অর্থে রূপান্তরযোগ্য হবে। তাহলে রিসিভেবল তো 3টা আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ACCOUNT অ্যাকাউন্ট, RECEIVABL লেজার গুলো যেটাতে করলাম আর কি। আর একটা কি করলাম, নোটস রিসিভেবল NOTES নোটস RECEIVABL। আরেকটা কি করলাম, ইন্টারেস্ট রিসিভেবল INTEREST ইন্টারেস্ট RECEIVABL। তো লেজারগুলোতে আমরা যে অ্যামাউন্টগুলো লিখেছি, যেমন অ্যাকাউন্ট রিসিভেবলের লাস্টে 21,915, তাহলে এই অ্যামাউন্টটা এখানে লিখে দিচ্ছি 21,915। এরপর এই পাশে একটা আছে নোটস রিসিভেবলের লাস্টে অ্যামাউন্ট কত ছিল, 9,000, তাহলে নোটস রিসিভেবলের লাস্টে লিখে দেবো 9,000। আর কত ছিল, ইন্টারেস্ট রিসিভেবলের লাস্টে ছিল 60, ইন্টারেস্ট রিসিভেবলের লাস্টে ছিল কত, 60 লিখে দিয়েছি। তিনটাই যদি একসাথে যোগ করি তাহলে আসবে 30,975। এটা এখানেই শেষ। তাহলে লিখবো টোটাল অ্যাসেটস, টোটাল লেখার দরকার নাই, এখানে সরাসরি TOTL টোটাল লিখে দিবেন। ঠিক আছে, তো আশা করা যায় বুঝতে পেরেছেন। এভাবেই যদি আপনারা চান সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়তে, তাহলে আমাদের কাছে পড়তে পারেন। আমাদের ইউটিউবে চ্যানেল রয়েছে, 3টা চ্যানেল আছে, একটা মারুফ 99, একটা আমার নামে, আর একটা হচ্ছে BBS স্যার নামে। আপনারা এই 3টা চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচটা রয়েছে সেটা হচ্ছে এইটা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এই ব্যাচে আপনারা ঢুকতে পারেন, এবং আমাদের ফ্রি গ্রুপ রয়েছে, এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপের স্ক্রিনশট। আপনারা আমাদের ফ্রি গ্রুপেও কিন্তু যুক্ত হতে পারেন, এটা আমার প্রোফাইল, আপনারা চাইলে আমাদের প্রোফাইলেও যুক্ত হয়ে থাকতে পারেন। এবং আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের সবগুলো সমস্যা দেখছি এবং সবগুলো সমস্যারই সমাধান করছি, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা যদি চান পুরো বইটাই এভাবেই আমাদের কাছে পড়তে, তাহলে একদমই নামমাত্র ফি দিয়ে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন, অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।